মেঘ আসবে না? মনে হয় না। কেন? আমার সাথে কি ওর কিছু হয়েছে? যা হয়েছে তা তো আবির ভাইয়ের সাথে হয়েছে। ও কি করে পারলো না আসতে? আমি তো কত করে বললাম ওকে আসতে। বুঝতে তো পারছিস মনের অবস্থা। আরমিনের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল। আরে বোন, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে, তুই প্লিজ কান্না করিস না, আমি দেখছি। সে তার ভারী লেহেঙ্গা সামলে দ্রুত বের হয়ে গেল কমিউনিটি সেন্টার থেকে। সেখানে বরযাত্রীরা পৌঁছেছে। আহিয়ানকে গাড়ি থেকে নামতে দেখে নিশা দ্রুত তার কাছে গিয়ে জড়ানো গলায় বলল। চলো আহিয়ান, সময় নেই। কিছু বলতে দিল না। গাড়ি চলতে থাকলো আপন গতিতে। একজোড়া চোখ তীব্রভাবে তাকিয়ে রইল তার চলে যাওয়া নিশার দিকে। পথের বুক চিরে ছুটে চলেছে গাড়ি। হালকা ঝাঁকুনিতে জানালার পর্দা নড়ছে মৃদু মৃদু। বাতাসের প্রবাহে চুলগুলো এলোমেলো হয়ে উড়ে আসছে কপালে। বাইরে ছুটে চলা দৃশ্যগুলো একটা পর একটা পিছনে হারিয়ে যাচ্ছে। সবুজ গাছপালা, রাস্তার পাশে দোকানপাট, মানুষের ভিড় যেন কেবলই পেছনে পড়ে থাকছে। গাড়ির ইঞ্জিনের একটানা গুঞ্জন, টায়ারের ঘর্ষণ, মাঝে মাঝে হর্নের শব্দ, সব মিলিয়ে তৈরি করছে চলমান জীবনের এক সুরেলা ছন্দ। ভেতরে নরম আলো, হালকা কথা, কোনো মনোভাবের গভীরতায় ডুবে থাকা চাহনি, আর বাইরে এক চলন্ত গন্তব্যের দিকে ছুটে চলা। আহিয়ান, মেঘদের বাসার রাস্তা চেনো তো? কে মেঘ? আরে মেঘকে চেনো না? ওর নাম তো নীলা। আবিরকে যে ভালোবাসতো, আর সবচেয়ে বড় কথা ও আমার বান্ধবী। আমি আহিয়ান না। মেঘের সামনে বসে আছে নিশা। চোখের নিচে কালি জমে গেছে। মনে হচ্ছে অনেক রাত জেগেছে। কেন এসেছিস? আমি যাব না। প্লিজ চলো। আমি আরমিনকে কথা দিয়েছি, আর যার জন্য তুই এই অবস্থা করে রেখেছিস সে কিন্তু তীব্র ভালো আছে, আর সে তোর কথা ভাবে না। একটা কথা মেঘের কানে বারবার বাজছে, যার জন্য সে কান্না করছে। সে কিন্তু একটুও ভাবে না তার কথা। আমি যাব। আবির তাকিয়ে আছে তার প্রিয় নীলার দিকে, যার উপর অভিমান করে বসে আছে। বিয়েবাড়ির মঞ্চ জুড়ে রঙিন আলো ছড়িয়ে আছে। ঝকঝকে মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে মেঘ আর নিশা দুজনে নাচছে প্রাণ ভরে। মেঘের পরনে লাল সোনালি জরি লেহেঙ্গা। প্রতিটি ঘূর্ণিতে তার লেহেঙ্গার ছড়ানো ঘের যেন আগুনের শিখার মতো দুলছে। চুলের খোপা থেকে নেমে আসা কিছু লট মুখের পাশে দুলছে। চোখে মুখে ঝলমলে উচ্ছ্বাস। নিশার পরনে হালকা গোলাপি রঙের ঝিলমিল করা ঘাগরা। ওনা নাচের তালে তালে পেছনে উঠছে। তার নরম হাসি আর মিষ্টি চোখের চাহনি যেন আলোকিত করে রেখেছে পুরো হলরুম। গানের তালে তালে দুজনে মুদ্রা বদলাচ্ছে। কখনো মেঘ ঘুরে উঠছে, কখনো নিশা কোমরে হাত রেখে নাচছে। মাঝে মাঝে তারা একে অপরের হাত ধরে গোল হয়ে ঘুরছে, আবার কখনো হাত ছেড়ে দিয়ে মুক্তোর মতো ভেসে উঠছে। তাদের চঞ্চল নাচ আর প্রাণোচ্ছল হাসি দেখে অতিথিরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। যেন দুই পরী নাচ চলছে রঙিন আলোয়। ওদের সঙ্গে জয়েন হলো আরও দুই জুটি, আরমিন, রিয়ান আর বর্ষা হৃদয়। বিয়ের মঞ্চের চারপাশে ঝুলছে সাদা আর সোনালি রঙের পর্দা। নরম আলোয় চারপাশে এক অপার্থিব সৌন্দর্যে মরা। একদিকে সাজানো হয়েছে নিকার মঞ্চ। মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত চলছে। পরিবেশ শান্ত ও পবিত্র। দুই দম্পতি বসে আছে মঞ্চের সামনে সারিতে। ছেলেরা পরেছে সাদা পাঞ্জাবি আর শেরওয়ানি, মাথায় টুপি বা সাদা পাগড়ি। মেয়েরা পরেছে জরি কাজের শাড়ি বা লেহেঙ্গা, মাথায় ওড়না টানা, চোখ নিচু, মুখ ভরা লজ্জা, কিন্তু চোখের কোণে টলমল ভালোবাসার দীপ্তি। কাজী সাহেব ধীর স্থির কণ্ঠে প্রশ্ন করছেন, আপনি কি কনেকে নিজের স্ত্রী হিসেবে কবুল করেছেন? হৃদয় মাথা নিচু করে কোমল ভঙ্গিতে উত্তর দিল, কবুল করেছি। তিনবার উচ্চারিত হলো পবিত্র কবুল করেছি শব্দ। আর উপস্থিত সবাই হেসে তাকালো নব দম্পতির দিকে। তারপর বর্ষাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি বরকে নিজের স্বামী হিসেবে কবুল করেছেন? বর্ষা লাজুক হাসিতে মাথা ঝুঁকিয়ে উত্তর দিল, কবুল করেছি। তিনবার তার মধুর কণ্ঠে বেজে উঠল কবুল করেছি শব্দ। দুজনের নিখা সম্পূর্ণ হওয়ার পর সবাই মাশাল্লাহ বলে দোয়া করল। নব দম্পতির উপর ফুল ছিটানো হলো। তারপর ইমাম সাহেব নতুন দম্পতিদের জন্য বিশেষ মোনাজাত করলেন।
আল্লাহ যেন তাদের ভালোবাসায় বরকত আর রহমতের বন্ধনে আবদ্ধ রাখেন। কিছু দূরে আরেক দম্পতির নিকাও একইভাবে চলল। মুখে লাজ, মনে অজস্র স্বপ্ন নিয়ে তারা জীবনে নতুন অধ্যায়ে পা রাখল। দুজনের চোখে ছিল হাজারো না বলা কথা, ভালোবাসা আর প্রতিশ্রুতি। চারপাশে আতরে মিষ্টি গন্ধ, অতিথিদের মুখে দোয়ার বাণী, আর নব দম্পতিদের মনে হাজার স্বপ্নের ঝিকিমিকি। এখন সবাই বরকনের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। বর্ষার কানে কাছে এসে তার এক বান্ধবী বলল। আকাশ ভাই এসেছে? শুনে বর্ষা সামনে তাকালো, এক মিষ্টি হাসি দিয়ে তাকালো আকাশের দিকে। আকাশ আগের মতো করে, যেমন করে কলেজে বর্ষাকে দেখত, বুকের ওপর হাত রেখে চোখ বন্ধ করলো। তারপর এক চোখ খুলে মুচকি হাসলো বর্ষার দিকে। বর্ষাও মিষ্টি করে হাসলো। আকাশ আরেকবার বর্ষার দিকে তাকালো, যে কিনা তার প্রিয় মানুষটির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। চোখে জল আর মুখে হাসি নিয়ে কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে গেল। বুকে কেমন জানি চিনচিন ব্যথা করছে। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ। চারপাশে সাজানো ফুলের ঘ্রাণ, ঝকঝকে আলো আর আত্মীয় স্বজনে ব্যস্ততার মাঝেও নেমে এসেছে এক অপূর্ব নিস্তব্ধতা। কারণ এখন বিদায়ের সময়। আরমিন খুব কান্না করছিল তার বাবাকে ছেড়ে যেতে হবে ভেবে। তার কান্নার বাঁধ ভেঙে পড়ল। বর্ষা তেমন করে কান্না করছিল না, সে বরং তার মার কান্না দেখে ভুল করে হেসে ফেল। তা দেখে রিয়ান মুখ ভেঙে বলল, বিদায়ের সময় নির্লজ্জের মতো হাসছিস? হেই, লজ্জা করে না তোর? আরে এই হৃদয়, তুই এরে কি দেখে বিয়ে করলি ভাই? ওটা আমার জামাইয়ের ব্যাপার, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি। হালকা বাতাসে ওড়না দুলিয়ে মেয়েটি নরম পায়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, চোখে স্বপ্নের ছোঁয়া, মুখে এক টুকরো নরম হাসি। হঠাৎ কারোর খুব পরিচিত ডাক শুনে পা থমকে গেল তার। নীলা, আমাকে ডাকছেন? শোনো নীলা, দুজন দুজনকেই ভালোবাসি। তুমি জানো আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না। মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে বলল, তোমার জন্য আমার মনে কিছুই নেই, না অভিমান, না মায়া, না ভালোবাসা। আই এম সরি। বলে চোখ মারল মেঘ। সন্ধ্যার নরম আলোয় ক্যাম্পাসে পুরনো গাছগুলোর ছায়া লম্বা হয়ে এসেছে। একটা খালি বেঞ্চের পাশে দাঁড়িয়ে আছে সবাই। নিশা, আইহান, রিয়ান আর আরমিন। মাঝখানে আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দুহাত মুঠো করে রেখেছে। চারপাশে নীরবতা, সবাই জানে কিছু একটা বলবে আবির। হঠাৎ আবির ভাঙ্গা গলায় বলে, আমি আর পারছি না। তার কণ্ঠে এক টুকরো ভাঙ্গা সুর। সবাই চমকে তার দিকে তাকায়। আবির মাথা তুলে চোখ ভর্তি জল নিয়ে বলে, নীলাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। আমি নীলাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে তার কাঁধ জাপটে পড়ে, যেন ভেতরের সব ভার খুলে গেছে। আহিয়ান এগিয়ে এসে তার হাত ধরে শান্ত কণ্ঠে বলে, তাহলে ভয় পাচ্ছিস কেন আবির? মেঘও তো তোকে ছাড়া থাকতে পারে না। রিয়ান হেসে কাঁধে হাত রাখে। চল এবার সত্যিটা গিয়ে ওকে বলেই ফেল। আরমিন আর নিশা একসাথে বলে ওঠে, পুরো ব্যাচ আজ তোদের ভালোবাসার গল্পের জন্য অপেক্ষা করছি ভাই। আবির চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য মেঘের মুখটা কল্পনা করে, তারপর গভীর শ্বাস নিয়ে বলে, হ্যাঁ, এবার আর থামবো না। নিশা মুখটা ফ্যাকাশে করে বলল, ও যে অভিমান করছে, মনে হয়তো না ওর অভিমান ভাঙবে। সবাই একসাথে বলে, তাহলে উপায়? নিশা পা ছড়িয়ে দিয়ে বলে উঠল, আমার মাথায় একটা আইডিয়া আসছে, সবাই শোনো। মেঘ গান শুনছিল আপন মনে, মাঝে মাঝে শব্দগুলো উচ্চারণ করছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। বলো। ওপাশ থেকে শুধু নিশার কাপা কণ্ঠ শোনা গেল, মেঘ, আবির ভাই। হ্যালো হ্যালো, কি হয়েছে? কোথায় তোরা? ক্যাম্পাসে, তুই প্লিজ তাড়াতাড়ি আয়, অনেক দেরি হয়ে যাবে না হলে। কল কেটে গেল, কিন্তু মেঘ থামলো না। কোনো দিকে না তাকিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লো। পেছন থেকে তার মা ডাকছিলেন, এই কোথায় যাচ্ছিস এই অবস্থায়? মেঘ কানে তুললো না সে কথা। মেঘ দৌড়ে এসে আবিকে জড়িয়ে ধরল, কান্না ভেজা কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আবির মেঘকে দেখলো, গায়ে সাদা গেঞ্জি, পরনে কালো প্যান্ট, চুলগুলো খোলা। আবির জন কণ্ঠে বলল, মেঘ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, প্লিজ আমার জীবনে ফিরে আসো। না, এটা সম্ভব না। নিশা, তুই ফোনে এটা কি বললি? কি হয়েছে?
নিশা আইয়ানের পেছনে গিয়ে লুকালো। আসলে মেঘ সবার দিকে তাকিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। তার আগেই আবির, প্লিজ মেঘ। আরমিন, আহিয়ান, রিয়ানো বলে উঠল, প্লিজ। আমি আর কখনো এমন করব না, আমি তোমাকে ভালোবাসি। শত কষ্ট বলে মেঘ আবিরের চোখে তাকিয়ে চোখ ভরা জল নিয়ে বলল। আমাকে আর কখনো কষ্ট দেবে না তো? তাদের আড্ডা চলল অনেকক্ষণ, তারপর সবাই নিজ নিজ গন্তব্যে চলে গেল। হ্যালো, হুম, কালকে একটু দেখা করবেন? আইয়ান গিটারের টুংটাং শব্দ তুলে বলল। কেন? না মানে একটু প্রেম করতাম। বলে মৃদু হেসে ফেলল নিশা। প্রেম তো করছি। না, এমন প্রেম না, মানে দুজন মিলে চা খাবো, আপনি আমাকে ফুল কিনে দেবেন। দেখা করব? করলে বন্ধ হয় না, কি বলেন? তাহলে যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল সেখানে চলে আসো। নিরন্তনা। উফ, এইভাবে নিরন্তনা ডাকবেন না, আমার সব এলোমেলো হয়ে যায়। আইয়ান হু হু করে হাসলো, যা প্রতিধ্বনির মতো নিশার কানে গিয়ে লাগলো। নিশা চুপচাপ শুয়ে আছে, চাঁদের আলো মুখে পড়ছে। বাড়িতে বিদ্যুৎ নেই, শুধু চাঁদের আলোয় ঘর আলোকিত করছে। এমন অন্ধকারে অন্য কেউ থাকলে হয়তো এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলত। হঠাৎ কিছু একটা পড়ার শব্দ পেল নিশা। বিদ্যুৎ গতিতে সে চোখ খুলে ফোনের ফ্ল্যাশ অন করলো। কে ওখানে? নিশার মনে হচ্ছে বসার ঘরে কেউ আছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কিছু একটা অস্বাভাবিক। ঠিক তখনই বিদ্যুৎ ফিরে এলো। নিশা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কে? আপু, আমি বলছি, দরজা খোলো। নিশা নিজেকে শান্ত করে দরজা খুলল। আপু, তুমি এত ঘেমে গেছো কেন? না এমনি, গরম বেশি তাই। না আম্মু, তোমার জন্য বিরিয়ানি পাঠিয়েছে। মাথায় একটা হুডি, যার কারণে মুখটা দেখা যাচ্ছিল না ঠিকঠাক। নিশার বারান্দার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, খুব তাড়াতাড়ি মুখোমুখি হচ্ছি আমরা, রেডি থেকো মিস নিশা। চন্দিমা উদ্যানের বিকেলটা ছিল নরম রোদে মোড়ানো। চারপাশে ঘন সবুজ গাছের সারি, মাঝে মধ্যে পাতাগুলোর মৃদু শব্দ। প্রশস্ত হাঁটার পথের পাশে একটা সাদা পাথরের বেঞ্চে আইয়ান আর নিশা পাশাপাশি বসেছিল। মাথার উপর উঁচু গাছের ডালপালা ছায়া ফেলে রেখেছে তাদের উপর, যেন প্রকৃতি নিজেই তাদের আড়াল করে দিয়েছে পুরো পৃথিবী থেকে। নিশা হালকা গোলাপি কামিজে বসেছিল, চোখে ছিল গভীর শান্তি। তার চুলের কয়েকটা গোছা বাতাসে দুলছিল। আইহান মাঝে মাঝে নিশার দিকে তাকাচ্ছিল। একটা নরম নীরবতায় সেতু তৈরি হয়েছিল, যেন উপস্থিতির অনুভূতি যথেষ্ট। দূরে লেকের পাড়ে সূর্যের আলোয় চিকচিক করছিল, মাঝে মাঝে কিছু পাখি উড়ে যাচ্ছিল। পুরো উদ্যানটা ছিল যেন নির্জন ভালোবাসার দ্বীপ। আহিয়ান, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? প্রমাণ লাগবে? না, কিন্তু এত ভালোবাসা আমি যদি কখনো হারিয়ে যাই তখন কি করবে? আমিও হারিয়ে যাব তোমার সাথে। নিশা মিষ্টি হেসে বলল, কিন্তু আইহান গম্ভীর কণ্ঠে বলল, নিশা, তোমার মনে আছে সাজেকে আমাদের পেছনে কিছু গুন্ডা পড়েছিল যাদের উদ্দেশ্য একদমই ঠিক ছিল না? মনে আছে। আরে আমি তো তোমাকে একটা জিনিস দেখাতে ভুলেই গেছি। দাঁড়াও দেখো, আমাদের গানের ভিডিওটা মজা করে আবার ইউটিউবে আপলোড দিয়েছি। 10K লাইক করেছে, সবাই আমাদের কত ভালোবাসা দিয়েছে। একজন তো আমাদের গানও শুট করতে চেয়েছিল। আহিয়ান, আমার যে কি খুশি লাগছে। আইহান মুচকি হাসলো নিশার খুশি দেখে। একটু অপেক্ষা করো, আমি আসছি। আরে কোথায় যাচ্ছেন? লাল টুকটুকে গাজে এনে আইহান নিশার হাতে পরিয়ে দিল। আর কিছু? জানো নিশা, আরমিনকে বউ সাজে দেখে আমার খুব ইচ্ছে করছিল তোমাকে বউ সাজে দেখতে। বউ সাজবো তো আহিয়ান চৌধুরীর বউ। নিশাকে রিকশায় তুলে দিয়ে আহিয়ান চলে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পর নিশা দেখে কালো শার্ট পরা একজন দেখতে ঠিক আহিয়ানের মতো। আহিয়ান তো সাদা শার্ট পরেছিল, আর উনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন কেন? তো চৌধুরী বাড়ি নয়? প্রশ্ন জাগলো নিশার মনে। নিশা দ্রুত গাড়ি থেকে নেমে সেই ব্যক্তির পিছু নিল। কিছু দূর যাওয়ার পর বুঝলো এটা আহিয়ান না, এই তো আরিয়ান ভাইয়া। কিন্তু সে এখানে ভাঙ্গে একটা গোঠানে নিশা লুকিয়ে আরিয়ানের কথা শুনল। কিছু একটা শুনে তার পুরো শরীর শিউরে উঠল। বুঝে গেল বিপদ খুব কাছেই। তোদেরকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না, সামান্য একটা মেয়েকেও মারতেও পারলে না। আরিয়ান চেয়ারে লাথি মেরে বলল, এতদিন চুপ ছিলাম কারণ সেদিন তোদের কথা শুনে মন থেকে আমি মেরেছিলাম। তারপর নিশা সেটা দেখে ফেলে ক্যামেরাবন্দি করে নেয়। কত চেষ্টাই করেছিস, কিন্তু নিশাকে মারতে পারলি না। সাজিকেও ওকে মারার জন্য গুন্ডা পাঠালে, কিছু করতে পারলে না। আমি যদি ফাঁসি যাই, বিশ্বাস কর তোদেরকেও ফাঁসাবো।
শুধু চেয়ার রুবেল বাইকে হত্যা করেছে আশিক চৌধুরী। চোখে মুখে ভয় স্পষ্ট আশিকের, তবু সে জড়ালো কণ্ঠে বলল, এখন উপায় বের করো এইসব থেকে বের হওয়ার। আমি জের কাটতে পারবো না। হঠাৎ কিছু পড়ার শব্দ হলো। সবাই সামনে তাকালো, কিন্তু তারা একটা ছায়া দেখতে পেল, যেটা দেখে আরিয়ান রাগী কণ্ঠে বলল, শালি এখানেও চলে এসেছে, আজকেই এর শেষ দেখে ছাড়বো। রাত ৩টা। শহরের বুক জুড়ে নেমে এসেছে ঘন নিস্তব্ধতা। চারপাশে যেন এক অদৃশ্য চাদরে মোড়ানো ঘুমন্ত শহর। রাস্তাটা ফাঁকা, এক ফোঁটা শব্দ নেই, না মানুষের পদধ্বনি, না কোনো গাড়ির হর্ন। হলুদ স্ট্রিট ল্যাম্পের আলোয় রাস্তায় পিচ যেন মিলান সোনালি হয়ে উঠেছে। দূরে কোথাও হয়তো এক একটা কুকুর ঘেউ ঘেউ করছে, কিংবা কোনো ভবঘুরে বিড়াল ছায়ার মতো হেঁটে যাচ্ছে। বাতাসে এক ধরনের ঠান্ডা নিস্তব্ধতা, যেন রাতটাও ক্লান্ত হয়ে বিশ্রামে গেছে। এই সময়টায় শহরটা ঠিক যেন স্বপ্নের মতো ডুবে থাকে, চোখ বন্ধ কিন্তু নিঃশ্বাস চলছে। এরকম পরিবেশে যদি কেউ হেঁটে চলে, তার পায়ের শব্দটাও কানে লাগে রিসিস করে, যেন নিজের সঙ্গে কথা বলছে নিঃশব্দ শহরটা। রাত ৩টা। প্রতিদিনের মতো নিশা আজও বাড়ি থেকে বেরিয়েছে। কেউ জানে না সে কোথায় যাচ্ছে। সে হাঁটছে নিজের মতো, সঙ্গে কিছু গানের লাইন উচ্চারণ করছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ইস, এই লাইনটা। নিশা তখনও চারপাশটা নিরীক্ষণ করছিল। গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো মাটিতে পড়ছে, বাতাসে হালকা কাঁপুনি। হঠাৎ করে কানে এলো এক কান্না ভেজা কণ্ঠ। প্রাণ ভিক্ষা দাও বাবা, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না বাবা, বাঁচাও। শব্দটা যেন বাতাস চিরে এলো তার কানে। প্রথমে ভেবেছিল হয়তো ভুল শুনেছে, কিন্তু না, আরও একবার, এবার আরও স্পষ্টভাবে, প্রাণ ভিক্ষা। নিশার গা শিউরে উঠল। কণ্ঠটা এতটা করুণ, এতটা অসহায়, যেন বুকের ভেতর কেউ শূন্যতা ছুঁড়ে মারল। ভয় নেই, বরং এক অদ্ভুত শীতলতা তার শরীরকে আচ্ছন্ন করে ফেলল। সে চারপাশে তাকালো, কেউ নেই, কোনো চলাচল নেই, শুধু ঝিঝি পোকার শব্দ আর পাতার নড়াচড়া। কিন্তু সেই কণ্ঠ যেন তাকে ঘিরে ফেল, বারবার ঘুরে ফিরে আসতে লাগলো। আমি আর পাচ্ছি না, বাঁচাও। নিশা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো, শরীরটা জড়সড়, গলা শুকিয়ে গেছে। কার কণ্ঠ, কেই আকুতি জানাচ্ছে, আর কে কোথা থেকে? অজান্তে তার পা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। সেই অচেনা কণ্ঠের টানে, গহীন রাতের নিস্তব্ধতায় একা নিশা আর এক অদৃশ্য কান্না, যেন কোনো পুরনো পাপের ছায়া আজ ডাকছে তাকে। নিশা সেই কণ্ঠের উৎস খুঁজছিল, কিন্তু যা দেখল তা দেখে তার গা শিউরে উঠল। একজন বৃদ্ধ মানুষকে মারা হচ্ছে, যিনি কিছুদিন আগে মন্ত্রী হয়েছেন। তার পাশে তার ভাই, যে হাসছে। কেউ একজন ছুরি পেট বরাবর ঢুকিয়ে দিল। মরতে রক্তে ছড়িয়ে পড়ল চারিদিকে। নিশা দেরি করল না, কাঙ্ক্ষিত জিনিসটা বের করে কয়েকটা ছবি তুলে ফেলল। কিন্তু শেষটা দেখা হলো না। অতীত থেকে বাস্তবে ফিরল নিশা। সেদিন যদি পুলিশকে সব বলতো, তাহলে কি ভালো হতো? হয়তো হতো। সে তো বাঁচতে চেয়েছিল। তাদের মতো জটিল মানুষদের মধ্যে থাকলে জীবনটা নষ্ট হয়ে যেত বলেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে এসেছে। সেদিন কোনোভাবে বেঁচে ফিরেছিল তাদের হাত থেকে। এখন কি হবে তার? বুকটা চিনচিন করে ব্যথা করতে লাগলো আপন মানুষদের জন্য। আমরিনকে বলা উচিত সব। আহিয়ানকে বললে সে বিশ্বাস করবে না, কারণ আহিয়ান তার ভাই। সে একজন সিরিয়াল কিলার, এটা কিছুতেই বিশ্বাস করবে না। কিন্তু আরমিন আমাকে বিশ্বাস করতে পারে। নিশা শতবার কল দিল, তবু আরমিন ধরল না। বাধ্য হয়ে নিশা একটা মেসেজ দিল, সঙ্গে কিছু প্রমাণ। মোবাইলের স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল একটি মেসেজ। প্রিয় বান্ধবী। শুরুর এই দুই শব্দে আরমিনের ভুরু কুঁচকে গেল। আশঙ্কা যেন গলে কাটা হয়ে বেঁধে গেল তার। প্রিয় বান্ধবী, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার পৃথিবীতে সময় আর বেশি দিন নেই। তুই হয়তো এখনো জানিস না হঠাৎ করে ঢাকা আসার পেছনে কতটা গভীর কারণ লুকিয়ে আছে। এক রাতে আমি এমন এক ঘটনার সাক্ষী হয়ে যাই যার কথা কেউ জানে না, জানলেও বলতে সাহস পাই না। তাদের সেই অপরাধ আমি চোখে দেখেছি, আর এখন তারা আমাকে শেষ করে দিতে চায়। তাদের ভয় একটাই, আমি যদি মুখ খুলে দিই। আর এই সব কিছুর পেছনে আছে আরিয়ান। হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। সে জানে আমি সবকিছু জানি, আর সে চায় না আমি বাঁচি। এই সত্যিটা নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম, চুপ ছিলাম অনেক দিন, কিন্তু আর পারছি না।
আরমিন, আমি কি করব? কোথায় যাব? কার কাছে বলবো? প্লিজ আমাকে বাঁচা। মানে কি? নিশা কি বিপদে আছে? হাসপাতালের সাদা দেওয়ালের পাশে বেঞ্চে বসে আছে আবির আর মেঘ। মেঘের হাতে ব্যান্ডেজ, চোখে মুখে হালকা যন্ত্রণা। পাশে বসে থাকা আবিরের মুখে উদ্বেগ আর বিরক্তির মিশ্র ছাপ। আবির রাগ মেশানো কণ্ঠে বলল, তুমি এমন করে চলাফেরা করো কেন মেঘ? নিজের যত্ন একটু নিতে শেখো না? মেঘ মাথা নিচু করে বসে থাকে। ব্যথার চেয়ে আবিরের শাসনের শব্দ যেন বেশি কাদায় তাকে। আবির একটু নরম হয়ে পাশে এগিয়ে বসে, কণ্ঠ এবার কোমল। তুমি যদি নিজেকে এভাবে ফেলো, আমি কেমন করে নিশ্চিন্তে থাকবো বলো? মেঘের চোখে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে। ধীরে ধীরে বলে, আমি চেষ্টা করি আবির, কিন্তু সব সময় সব কিছু হাতে থাকে না। আবির মেঘের সজীব ব্যান্ডেজ বাঁধা হাতটা হালকা করে ধরে। করিডোরে নীরবতা যেন কিছুক্ষণ তাদের হৃদয়ের কথাগুলোকে শ্রবণ করে। হঠাৎ কিছু পড়ার শব্দে নিশা ধ্যান ভেঙে যায়। সে উঠে দাঁড়িয়ে ডাইনিং রুম কোর্স করতে গিয়ে ছায়ামূর্তির মতো কিছু একটা দেখে তার পা জমে যায়। নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। নিশা গম্ভীর কণ্ঠে বলে, কে? ঘরের বাতাসটা ভারী হয়ে উঠছিল। আরিয়ান দাঁড়িয়েছিল নিশার একদম সামনে, চোখে আগুন, ঠোঁটে কাঁপন। নিশা ঘাড় সামান্য হেলিয়ে তাকায়। ভয় নয়, বরং বিস্ময় তার চোখে। তুই আমার সব কিছু নষ্ট করেছিস। আরিয়ান ফিস ফিস করে বলে, যেন নিজের কণ্ঠকেই বিশ্বাস করতে পারছে না। আমি কিছু করিনি, আমি শুধু যা সত্যি তা সবার সামনে আনছি। এত বছর পর সব কিছু আমার হাতের মুঠে আসছিল। তুই একটা সামান্য মেয়ে সব শেষ করে দিলি। এখন পুরো নেট জগতে মন্ত্রীর খুনিকে খোঁজা হচ্ছে। আমি তো বাসছি, কিন্তু তোকেও বাঁচতে দিব না। তুই অনেক বড় ভুল করছিস। এই ছবি অনলাইনে ছেড়ে তোকেও আমি বাঁচতে দিব না, কিছুতেই না। ভাবছিলাম তোকে খুব সহজ মৃত্যু দিব, কারণ তোর কারণেই আমি আমার পরিবারকে খুঁজে পেয়েছি। সেদিন তোকে মারতে গিয়ে আয়ানকে দেখি, যে অবিকল আমার মতো দেখতে। আমি বুঝে যাই ওর সাথে আমার গভীর সম্পর্ক আছে। সেদিন আমি হেসেছিলাম, অনেক বছর পর কিছু পাওয়ার আশা, হয়তো এক মুঠো সুখের আশা। তার হাতে ধরেছিল একটি লোহার ছোট্ট হাতুড়ি। রাগে আর হতাশায় তার ওজন যেন 10 গুণ হয়ে উঠছিল। নিশা কিছু বলার আগেই ধাই এক বিকট শব্দে হাতুড়িটা এসে পড়ে নিশার কপালের এক পাশে। নিশার চোখ বিস্ফোরিত, ঠোঁট নড়ে উঠল। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাস থেমে যাওয়া এক মুহূর্ত। রক্তের গরম ধারা মেঝেতে গড়িয়ে পড়ে। নিশা এক হাতে সামলাতে চায়, কিন্তু শরীরটা ধীরে ধীরে ভেঙে পড়ে মেঝেতে। আরিয়ান দাঁড়িয়ে রইল নিস্পৃহ ভাবে। হাতুড়ির নিচে লেগে থাকা রক্তের ফোঁটা ধীরে ধীরে ঝরছিল। নিশার মুখটা ঘুরে গেল এক পাশে, চোখ দুটি খোলা, তবু প্রাণ শূন্য। ঘরটা নিস্তব্ধ। জানালার ফাঁক দিয়ে ঢোকা চাঁদের আলো মেঝের উপর একটা নিথর ছায়া ফেলে। মেঝেতে পড়ে আছে এক তরুণী, তার কপাল ঘেঁষে গড়িয়ে পড়ছে এক ফোঁটা অশ্রু। নিঃশ্বাস চলছে ধীরে ধীরে, যেন জীবন আর মৃত্যুর মাঝখানে দুলছে সে। তার চোখে শূন্যতা, ঠোঁট অল্প কাঁপছে। মনে হচ্ছে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। শরীর নিস্তেজ, কিন্তু আঙ্গুলগুলো টেবিলের দিকে এগোনোর ব্যর্থ চেষ্টা করছে বারবার। টেবিলের নিচে কিছু ছিটকে পড়ে আছে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ চিঠি অথবা একটা বিশেষ মুহূর্তের প্রমাণ। পেছনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি নীরবে তাকিয়ে আছে। সে কথা বলছে না, শুধু দেখছে। হয়তো সে অপরাধী, হয়তো সে একজন যে দেরিতে এসে সব হারিয়েছে। আইহানের পাজোড়া থেমে যায়। রিয়ান এসে তার কাঁধে হাত দেয়। রিয়ান এসে তার কাঁধে হাত রাখে। কোনো সারা শব্দ নেই। পুলিশ এসে আরিয়ানকে গ্রেপ্তার করে। তারা সব প্রমাণ পায়, যাতে স্পষ্ট হয় মন্ত্রীর খুনি আরিয়ান। আর সেই কারণেই সে নিশাকে মেরেছে। আরমিন চোখ থেকে আগ্রসী পানি ফেলতে ফেলতে নিশার হাত ধরে, তারপর সমস্ত শক্তি দিয়ে বলে ওঠে, রিয়ান, আহিয়ান, প্লিজ নিশাকে হাসপাতালে নিয়ে চলো, না হলে সব শেষ হয়ে যাবে, প্লিজ। আরিয়ান ধ্যান ভেঙে দৌড়ে যায় নিশার কাছে, কাপা কণ্ঠে বলে, এই নিশা, প্লিজ চোখ খোলো। কি হয়েছে তোমার? কি করেছে এই আরিয়ানের বাচ্চা তোমার সঙ্গে? প্লিজ চোখ খোলো, আমার দম বন্ধ হয়ে আসছে। নিশা। আহিয়ান, তাড়াতাড়ি কোলে তুলো, দেরি হয়ে যাবে। দ্রুত গতিতে আহিয়ান কোলে তুলে নেয় নিশাকে। ঝাপসা চোখে নিশা আহিয়ানের কলার ধরে। কিছু হবে না নিশা, আমি আছি না। আমি থাকতে তোমার কিছু হতে দেব না, নিরন্তনা। মুচকি হেসে ফিস ফিস করে আরিয়ানের কানে বলে, আমাকে প্লিজ
কখনো ভুলে যেও না। চোখের কোণায় জমে থাকা জলটা আস্তে করে মিশে যায় মেঝের গাঢ় ছায়। সময় যেন থমকে গেছে। আইয়ান নিশাকে কোলে নিয়ে হাসপাতালে ছুটছে। নিশার হাতটা যেন কাঁপতে কাঁপতে কিছু খুঁজছে। একসময় তার আঙ্গুলটা আইয়ানের শার্টের ভিতর ঢুকে একটা ছোট্ট আংটি বের করে আনে। সোনার পাতলা বৃত্ত, মাঝে একটি নীল পাথর। আংটিটা হাতে নিয়ে নিশা ফিসফিস করে বলে, এইটা আমার জন্য কিনেছিলে তাই না? আইয়ানের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, চুপচাপ মাথা নাড়ে। তুমি বলেছিলে ঠিক সময় এলে পরিয়ে দিব। সময় তো এখনো ঠিক হয় না। আহিয়ান 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 কিন্তু এখন আমি চাই তুমি পরিয়ে দাও। হাসপাতালের দরজার কাছে গিয়েও আইয়ান থেমে যায় এক মুহূর্ত। নিশার হাত নিজের হাতে নিয়ে সেই আংটিটি আস্তে করে পরিয়ে দেয় অনামিকায়। তুমি আমার ছেলে আছো আর থাকবেই নিশা। এই আংটি তার প্রমাণ। নিশার ঠোঁটে এক ফালি ক্লান্ত হাসি ফুটে ওঠে। চোখ বুজে ফেলে সে। ঘড়ি কাটা থেমে যায়নি, কিন্তু কিছু সম্পর্ক চিরন্তন হয়ে যায়। এমার্জেন্সি রুমের দরজা বন্ধ, লাল আলো জ্বলছে। বাইরে দাঁড়িয়ে আইয়ান, রিয়ান, আরমিন সবই নিঃশব্দে অপেক্ষা করছে। কেউ কিছু বলছে না, শুধু নিশার বুক ওঠানামা করছে। এক একটা সেকেন্ড পেরিয়ে যাচ্ছে। আইয়ানের হাত এখনও ভেজা, নিশার রক্তে লাল তার শার্ট। সে কাছের দরজার ভেতরে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে দেওয়াল ভেদ করে নিশাকে ছুঁতে চাইছে। রিয়ান একপাশে চুপচাপ দাঁড়িয়ে, তার মনে বারবার ফিরে আসছে নিশার শেষ কথাগুলো। আমাকে প্লিজ কখনো ভুলে যেও না। মুখটা মোচড় দিয়ে উঠছে। আবির এসে আহিয়ানের কাঁধে হাত রাখে। আইয়ান জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে ওঠে। প্লিজ শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। আরমিন আর মেঘ চুপচাপ দাঁড়িয়ে আছে, তাদের চোখ থেকেও পানি ঝরছে। বুকে কিছু হারিয়ে যাওয়ার ব্যথা। হঠাৎ করে এক নার্স বের হয়ে আসে। প্লিজ কোনো একজন অভিভাবক ভেতরে আসুন, আমাদের কিছু কাগজে সাইন করতে হবে। রোগীর অবস্থা এখনও আশঙ্কাজনক, হেমারেজ হচ্ছে। আইয়ান এক মুহূর্ত দেরি না করে ভেতরে ঢুকে পড়ে। ডাক্তাররা তাকে থামায়। তাকে নিয়ে আপনার অনুভূতি কথা বুঝতে পেরেছি, কিন্তু এখন আমাদের সময় দিন। প্লিজ বাইরে যান। আইয়ান বাধ্য হয়ে বেরিয়ে আসে, কিন্তু মুখে একটাই কথা, ডাক্তার শুধু একবার বলুন ও বাঁচবে। আমি সব কিছু হারাতে পারি, শুধু ওকে না। নার্স মাথা নিচু করে কিছু বলে না। সময় পেরিয়ে যায়। ঘন্টা দেড়েক পর ডাক্তার বের হয়ে আসে, ক্লান্ত মুখে। চারিদিকে নিস্তব্ধতা। আমরা সব চেষ্টা করছি, কিন্তু ওর শরীর খুব দুর্বল হয়ে গেছে। এখন শুধু একটা জিনিসই পারো, ওকে টিকিয়ে রাখতে, ইচ্ছা শক্তি। আপনারা ওর সঙ্গে যতটা পারেন কথা বলুন। ভালোবাসার শক্তি অনেক সময় ওষুধের থেকেও বড় কাজ করে। রিয়ান, আরমিন, আবির, মেঘ সবে ভেতরে ঢুকে দেখে নিশা চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে শুয়ে আছে। তার হাতটা শুধু একটু নড়ছে, আঙ্গুলে সেই আংটিটি আলোয় ঝিলমিল করছে। আইয়ান কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, তুমি কথা দিয়েছিলে ভুলে যেও না বলেছিলে, এখন তুমি নিজেই ভুলে যাচ্ছ। নিশা, আমি এখানে আছি তোমার জন্য, ফিরে এসো প্লিজ। হঠাৎ নিশার আঙ্গুলটা একটু শক্ত হয়, চোখের কোণে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আহিয়ান, আমাকে ভুলে যেও না। আমাদের ভালোবাসার এই রংমহলটা যেন চিরকাল টিকে থাকে, হারিয়ে না যায় কোনো দিন। আমি তোমাকে ভালোবাসি আহিয়ান। আহিয়ানের নিঃশ্বাস আটকে আসে। 6 বছর কেটে গেছে, বদলে দিয়েছে সব কিছু। আয়ান এখন আর সাদামাটা সে ছেলেটি নয়। সে এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এক জনপ্রিয় গায়ক। তার কণ্ঠে জাদু, যা শ্রোতাদের হৃদয়ে ছুঁয়ে যায়। দেশ বিদেশের মঞ্চ কাঁপানো এই শিল্পীর গান এখন শুধু বিনোদন নয়, সমালোচকদের আলোচনার বিষয়ও। সবাই তাকে পছন্দ করে। তার প্রতিটি গান যেন এক নতুন আবেগের জোয়ার বয়ে আনে। আইয়ানের নামই যেন আজ এক আলাদা পরিচয়। সন্ধ্যা নেমেছে, স্টেজের আলো ঝলমলে। হাজারো দর্শক নিঃশব্দে অপেক্ষা করছে সেই একটিমাত্র নামের জন্য, আইয়ান। মুহূর্তেই মঞ্চে তার আবির্ভাব। গিটার হাতে, কালো জ্যাকেট, চোখে গভীর এক আবেগ। মৃদু আলোয় ভেসে আসে তার কণ্ঠ, একটি নতুন গান যেটা এখনও কেউ শোনেনি। প্রথম সুরেই যেন সময় থেমে যায়, জনতা ধীরে ধীরে ডুবে যায় সেই সুরে। কেউ চোখ বন্ধ করে শুনছে, কেউ আবেগে ভিজে যাচ্ছে। গান শেষ হতেই বিস্ফোরণ, গমগম করে পুরো হল। ক্যামেরা ছুটে আসে, সাংবাদিকরা ঘিরে ধরে তাকে। একজন প্রশ্ন করে, এই গানটা কি আপনার নিজের জীবনের গল্প? আইয়ান হালকা হেসে বলে,
সব গানে একটু না একটু নিজের ছায়া লুকিয়ে রাখি। আরেকজন জিজ্ঞেস করে। 6 বছর আগের আহিয়ান আর এখনকার মধ্যে পার্থক্যটা কি? সে চুপ করে কিছুক্ষণ, তারপর বলে। আগে গাইতাম কষ্ট থেকে, এখন গাই ভালোবাসা দিয়ে। তবু কিছু শূন্যতা আছে যেটা গানেও ভরে না। হঠাৎ আরেকজন প্রশ্ন ছুড়ে দেয়। এত বছর হয়ে গেল তবু বিয়ে করেননি কেন? প্রশ্নটা শুনে সবাই অবাক, কিন্তু আহিয়ান মৃদু হেসে বলে। কেউ একজনকে কথা দিয়েছি ভুলবো না, আমার নিঃশ্বাসের ভেতরেই তাকে বাঁচিয়ে রাখবো। ভালোবাসার রংমহল গড়ে তুলবো তার জন্য। আমি আজও অপেক্ষা করছি, যদিও জানি এটা হয়তো পাগলামি। সাংবাদিক আবার জিজ্ঞেস করে। কে সে? আহিয়ান ধীরে ধীরে বলে। সে আমার নিরন্তনা। মঞ্চের পেছনে তখনও বাজছে সেই সুর, আর সামনে দাঁড়িয়ে থাকা ভক্তদের চোখে মুখে একটি অভিব্যক্তি, ভালোবাসা আর মুগ্ধতা। বৃষ্টি নামে আকাশ ধূসর, এক পশলা ঠান্ডা হাওয়া, তারপরেই টুপটাপ করে প্রথম ফোঁটা মাটির বুকে পড়তে মাটি থেকে উঠে আসে এক অপূর্ব গন্ধ, প্রেটিকর। গাছেরা যেন স্নান করছে আনন্দে, শিশুদের উল্লাস, কাদা জলে ছপছপ খেলা, আর ছাতা মাথায় প্রিয়জনের পাশে হেঁটে চলার এক রোমান্টিক অনুভব। কিন্তু এক কোণে নীরবতা, নির্জন কবরস্থান, আর তার পাশে একা দাঁড়িয়ে আহিয়ান। কালো শার্ট, চোখে সানগ্লাস, তবু লুকানো যায় না চোখের জল। কবরের উপর ছোট্ট একটা ফলক, মাটি এখনও কিছুটা নতুন। সে হাত উঠিয়ে বসে, আঙ্গুল ছুটে যায় নামটার উপর, ফিসফিস করে বলে। তুমি ভালো আছো তো ওখানে? আমি এখনো তোমার গানের মাঝেই বেঁচে থাকি নিশা, আমার নিরন্তনা। আমি তোমায় ছাড়া কিভাবে বাঁচছি জানো? শুধু দেহে প্রাণ আছে, মনে প্রাণ নেই। তুমি সেটা নিয়ে গেছো তোমার সাথে। এক গভীর শ্বাস নেয়। আমি যদি আবার ছুতে পারতাম, সত্যি বা স্বপ্নে, এই দূরত্বটা শেষ হয়ে যেত। আরিয়ান নিঃশব্দে শুয়ে আছে, চোখ খোলা, কিন্তু দৃষ্টি অতীতে। মনে পড়ে যায় সেই দিন, যেদিন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ভাবি, যদি সেদিন সে হারিয়ে না যেত, জীবনটা হয়তো আহিয়ানের মতো রঙিন হতো। আরিয়ান বিড়বিড় করে বলে। জীবনটা চাইলে অন্যরকম হতে পারত। আমি কি আর একবার সুযোগ পেতে পারি না? আজ আমাদের বিয়ের 6 বছর পূর্ণ হলো। আমাদের ঘরে এক রাজকন্যা আছে। নিশাদ আমাদের ভালোবাসার রংমোহরের পূর্ণতা। আজও তোমার চোখে আমি সেই প্রথম দিনের ভালোবাসা দেখি। রিয়ান আরমিনকে পেছন থেকে জড়িয়ে ধরে কানে ফিস ফিস করে বলে। আমি তোমায় ভালোবাসি, যেমন প্রথম দিন বলেছিলাম। তুমি তখন বিশ্বাস করোনি আরমিন। হঠাৎ নিশাদ সিঁড়ি বেয়ে উঠে আসে, মুখে রাগী কণ্ঠে। উফ মা, এখনো রেডি হওনি? কিছুই পারো না বাবা, তুমি মায়ের সাথে থাকতে থাকতে অলস হয়ে যাচ্ছ। রিয়ান হাসে। এই মেয়েটাই আমার প্রেম করতে বাধা দেওয়া মেশিন। আরমিন মুচকি হাসে। নিশাদ তার নিজের মেয়ে নয়। বিয়ের 3 বছর পর জানতে পারে সে কখনো মা হতে পারবে না। রিয়ান কিছুদিন পর নিশাদকে নিয়ে আসে, তখন মেয়েটার বয়স 2। আজ সে আরমিনকে মা বলে ডাকে। আজ নিশাদের জন্মদিন, ঘর জুড়ে রঙিন বেলুন, আলো, হাসি, সবই মিলে গেয়ে ওঠে। হ্যাপি বার্থডে টু ইউ। নিশাদ কেক কাটে, প্রথম টুকরোটা তুলে দেয় সবচেয়ে প্রিয় মানুষ আহিয়ানের মুখে। সবাই করতালি দেয়। সেই মুহূর্তটুকু হৃদয়ে থেকে যাবে চিরকাল। ফ্ল্যাশ ঝলকে ওঠে, হাসির শব্দে ঘর ভরে ওঠে। আর সময়টা সে তো ক্যামেরায় ধরা না পড়লেও হৃদয়ে গেঁথে থাকে চিরকাল। আরমিন এক পিস কেক নিশাদের মুখে তুলে দিল, তারপর একজোড়া হীরের বালা মেয়ের হাতে পরিয়ে দিল, যা তার হাতে হয়নি। তা দেখে সবার মুখটা বিষণ্ণ হয়ে গেল। ও মা, এটা কি করলে তুমি? কিছু তো পারোই না। কত সুন্দর ছিল বালাটা, তবে হচ্ছে না আমার হাতে। বর্ষা বলে। ভালোবাসি জান, আমার শখের বান্ধবী। সুখী হোস, যেন তোরও একটা পরীর মতো মেয়ে হয়, যে তোকে বলবে উফ মা, তুমি কিচ্ছু পারো না। নিশার কথাটা ধীরে ধীরে সত্যি হচ্ছে। নিশার নামটা শুনে নিশাদ অবাক হয়ে জিজ্ঞেস করে। নিশা কি? মেঘ আরমিনের পাশে এসে দাঁড়ায়। ঠিক আছিস তুই? আরমিনের চোখ দিয়ে নেমে আসে এক ফোঁটা জল। নিশা তোমার আরেক মা। যদি সে বেঁচে থাকতো, হয়তো আমাদের সবার জীবনটা অন্যরকম হতো, বিশেষ করে একজনের।
সে তাকায় আহিয়ানের দিকে। গাড়ি চলছে আপন মনে। হালকা কুয়াশায় ঢেকে আছে চারপাশ। রাস্তার দুপাশে সবুজ ধান খেতে মাথা দুলিয়ে যেন বাতাসের সাথে তাল মিলাচ্ছে। সূর্য তখনও পুরোটা ওঠেনি। লালচে আভাই আকাশটা ঠিক যেন এক ছবির ফ্রেম। গাড়ির জানালা দিয়ে হালকা ঠান্ডা হাওয়া ঢুকছে, চুলগুলো এলোমেলো করে দিয়েছে মৃদু ছোঁয়ায়। দূরে এক একটা গাছ দাঁড়িয়ে যেন পাহারাদার, নীরব শান্ত। গাড়ির মৃদু গর্জন আর পাখির কিচিমিচি মিলেমিশে তৈরি করছে এক অদ্ভুত সুর, এক নির্জন প্রশান্তির মুহূর্ত। কি হলো নীলা, মন খারাপ? না, আজ এত বছর পর খুব করে নিশাকে দেখতে ইচ্ছে করছে। কেন জানি তার সাথে আড্ডা দিতে ইচ্ছে করছে। কিন্তু এটা তো সম্ভব না নীলা। কোথাও না কোথাও আমাদের সম্পর্কটা কিন্তু নিশার জন্যই জোড়া লেগেছিল। আবির গভীর শ্বাস নেয়। জানো তো মেঘ নিশাকে আমি আমার মনের জায়গায় বসিয়েছিলাম। ওর মৃত্যুর পর তুমি যতটা কষ্ট পেয়েছো তার দ্বিগুণ আমি পেয়েছি। মেঘের চোখে কিছুটা পানি চিকচিক করতেছে। গভীর শ্বাস নিল সে। মৃদু বাতাস এসে তার মুখে পড়ল। চোখ জোড়া তার বন্ধ। কল্পনায় সেই মায়াবী মুখটা যে তার হাসাচ্ছে। বেলকনিতে বসে আছে আহিয়ান, হাতে কফির কাপ, চোখে ক্লান্তি। বৃষ্টির ছাটে ধোয়া মিশে যাচ্ছে বাতাসে। তার চারপাশে নিঃসঙ্গতা, স্মৃতির গন্ধ। নিশা নেই, এই সত্যটা বলার মতো সহজ নয়। যে মেয়েটা একদিন বৃষ্টিতে ভিজে হেসেছিল, আজ সে মাটির নিচে ঘুমিয়ে। আমি বাঁচি, কিন্তু নিঃশ্বাসগুলো আমার নয়, কারণ নিশা নেই। আর আমি শুধু তাকে হারানোর দিনগুলো গুনে চলি। আয়ান চোখ মুছে ফিস ফিস করে বলল, নিশা, খুব কি ক্ষতি হতো যদি আমাদের একটা সংসার হতো?